সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিক্রমপুরের আজকের ভ্রমণে। আজকের ভ্রমণে আমরা কাজিরপাগলা গ্রাম, কাজিরপাগলা স্কুল, অভয় তালুকদারের বাড়ি, বিখ্যাত হাজি বাড়ি, মেদির মণ্ডলের খানবাড়ি। এই খানবাড়িটি মহান মুক্তিযুদ্ধে এই বাড়ি থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন, যারা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাড়িতেই বিক্রমপুরের প্রাচীন মসজিদ রয়েছে। এই মসজিদটি শতবর্ষের প্রাচীন। এই বাড়ি থেকেই স্বাধীনতা উত্তর রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঢাকা-মা হাইওয়ে গড়ে ওঠার ক্ষেত্রে এই পরিবারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়, এছাড়াও আমরা ভ্রমণ করব কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের নানা বাড়ি, সারেংবাড়ি নামে পরিচিত। বিকেলে আমরা ভাগ্যকুল বাজার এবং উপস্বাস্থ্য কেন্দ্র করেছি। আসুন আমরা এখন দেখি সেগুলো। আমরা আজ বের হয়েছি বিক্রমপুর ভ্রমণে। এখন আছি শ্রীনগর বাজার। এখান থেকে আমরা কাজিরপাগলা ভ্রমণে বের হব। আমরা যাচ্ছি কাজিরপাগলা। চারপাশ কুয়াশার আচ্ছন্ন একটি সকাল। সে সকালেই আমরা ঢাকা-মা হাইওয়ে পথ ধরে ছুটে চলছি কাজিরপাগলার দিকে। এখানেই আমরা কাজিরপাগলা গ্রামটি ঘুরে দেখব, স্কুল, বাজার এবং এর ঐতিহ্যময় স্থানগুলো। এরপর আমরা চলে যাব মেদিনী মণ্ডল, এরপর ভাগ্যকুল, বালাসুর, এরপর শ্রীনগর হয়ে বাড়ি ফেরা। আমার সাথে রয়েছেন বিক্রমপুর মাসিক বিক্রমপুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব এমদাদুল হক পলাশ। মূলত এমদাদুল হক পলাশের আগ্রহে আজ আমাদের বিক্রমপুরে ভ্রমণ। উনি বিক্রমপুরের বেশ কিছু নতুনত্ব নিয়ে গবেষণা করছেন, আর সেই গবেষণার অংশ হিসেবে আমাদের আজকে এই যাত্রা। আমরা আছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি গ্রাম কাজিরপাগলা। এই গ্রামটি মুসলিম অধ্যুষিত। আমরা যে পাকা ভবনটি দেখতে পাচ্ছি, এই ভবনটির বয়স প্রায় 100 বছর। এটি হাজি মঞ্জিল নামে পরিচিত। বিক্রমপুরে যে পুরনো ভবন রয়েছে, এই ভবনগুলো অধিকাংশই সনাতন ধর্মাবলম্বীদের দ্বারা নির্মিত। মুসলমান ভবন বা মুসলমানদের দ্বারা নির্মিত ভবন খুব কম রয়েছে। যে কয়টি মুসলমানদের দ্বারা নির্মিত ভবন রয়েছে তার মধ্যে এটি একটি। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ সময়কালে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ জন্ম নিয়েছেন, যারা দেশ সেবায় নিয়োজিত ছিলেন। এই পরিবারটির আদি নিবাস ছিল রানীগাঁও গ্রামে। সেটি পদ্মায় ভেঙে গেলে পরবর্তীতে তারা কাজিরপাগলা এই গ্রামে এসে বসবাস করেন। আমরা ভবনটি দেখতে পাচ্ছি ইউসুফ মঞ্জিল, 1346 বাংলা।
ইউসুফ মঞ্জিল। আমরা সে সময়ের কারুকাজ, লোহার নকশা ডিজাইন দেখছি, চমৎকার সেই ডিজাইন যা সবাইকে আকৃষ্ট করে দেয়। এ বাড়িতে বর্তমান যিনি বসবাস করেন তিনি আমাদেরকে তাদের নিজস্ব কক্ষে নিয়ে বসালেন এবং বাড়িটিকে ঘুরিয়ে দেখালেন। বাড়িটির নিচতলা দেখার পর কেন জানি দোতলা এবং ছাদটি দেখার একটি আগ্রহ তৈরি হলো, তাই সিঁড়ি দিয়ে দ্রুত দোতলা উঠে পড়লাম। এটি বাড়ির দোতলা, চমৎকার একটি বারান্দা রয়েছে। সে সময় কতটুকু শৌখিন হলে এর তো সুন্দর করিডোর তৈরি করা যায়। বাড়িটি সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, এখনো সিঁড়িটি ব্যবহারযোগ্য। আমরা একবারে উপরে ছাদের অংশে উঠে যাচ্ছি। চমৎকার সেই বাড়ি। এই হাজি বাড়িটি কতটা বিখ্যাত হলে এত সুন্দর সুদর্শন, এত সুন্দর নির্মাণশৈলী বাড়ি নির্মাণ করা যায়। আমরা একটি চিলেকোঠা দেখছি ছাদের উপরে। ছাদে খুব বেশি সময় অতিবাহিত করতে পারলাম না, তাই নিচে নেমে আসলাম। নিচে নামার সিঁড়ি, বাড়ির সামনের অংশ। শতবর্ষের প্রাচীন এই বাড়িটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার আপন মহিমায়। কাজীর পাগলা জনকল্যাণ সমিতি। আমরা বাজারের ভিতরে প্রবেশ করছি। একসময় এই বাজারটি খুবই বিখ্যাত ছিল। কালের বিবর্তনে এই বাজারটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাতে গোনা কিছু দোকান রয়েছে, তবে অধিকাংশ দোকানই আমরা বন্ধ পেলাম। এই বাজারে ইংরেজ সময়কালে ডাকঘর স্থাপিত হয়েছে, এখনো সেই ডাকঘর রয়েছে। মোহাম্মদ আব্দুল কাদিরের এই জায়গা সম্ভবত উনি দান করেছিলেন। এটি কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশন, 1901 সালে স্থাপিত। বিক্রমপুরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানেই কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন তার শৈশবে পড়াশোনা করেছিলেন। আমরা কাজীর পাগলা বাজার হতে এই যে ডাকঘর 1550, কাজীর পাগলা গ্রাম থেকে আমরা অল্প কিছু সময় অবস্থান করে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল মেদিনী মণ্ডল খানবাড়িতে প্রবেশের জন্য মনস্থির করলাম। মূলত এই বাজার এবং এই স্কুলটিকে কেন্দ্র করেই কাজীর পাগলা গ্রামটি এখনো টিকে আছে। এটি সদর রোড। এই গ্রামে প্রবেশের সাঁকো একটি প্রাচীন খালের জলপ্রপাত।
বিক্রমপুরে এরকম অসংখ্য সৌন্দর্য চোখে পড়ে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এরকম সৌন্দর্য বিক্রমপুরের প্রকৃতিকে আমাদের স্মরণ করিয়ে দেয়। কাজীর পাগলা হাজীবাড়ি জামে মসজিদ, একটি পুরনো ঘাট, এগুলো চিনেন ফাজিল, আমি এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি গানে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। গ্রামের এই সৌন্দর্যের প্রতি অভিভূত হয়েই রবি ঠাকুর সম্ভবত এই গানগুলো রচনা করেছিলেন। বুঝতে গাটলা আছে এইটাই অভয় তালুকদারের বাড়ি সে সময় ঘাট, একটি বিশাল দিঘি। বিক্রমপুরের পুকুর, দিঘি, ঘাট এগুলো কিন্তু ঐতিহ্যময় স্থান বা বিক্রমপুরের ঐতিহ্য বলা চলে। এখন অবশ্য পুকুর, দিঘি ভরাট হয়ে যাচ্ছে। এখানকার ঘাট এর ব্যবহারও কিন্তু হ্রাস পাচ্ছে। মোটরের ব্যবহারের ফলে গোসলখানা পাকা নির্মিত হবার কারণে এখন কিন্তু ঘাটের ব্যবহার হ্রাস পাচ্ছে। অথচ একসময় প্রতিটি সমৃদ্ধ বিত্তশালী বাড়িতে পুকুর থাকতো, ঘাট থাকতো। এই ঘাট অভয় তালুকদারের সেই বিত্তশীলতার কথা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় আর্থিকভাবে তিনি কতটা সমৃদ্ধ ছিলেন। আমরা মূল বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছি, কিছু পাবো কিনা জানি না, কারণ বারবার এই বাড়িগুলো হাত বদলের ফলে তাদের যে স্মৃতিচিহ্ন ছিল সেগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। চলা বলে এটাকে লাকড়ি। আমরা আরেকটি সৌন্দর্যময় ঘাট দেখতে পাচ্ছি। কত সুন্দর একটি ঘাট। যখন বিদ্যুৎ ছিল না তখন কিন্তু গরমের তাপদাহ থেকে বাঁচার জন্য বিক্রমপুরের মানুষরা এই ঘাটে বসে থাকতেন নিজেদেরকে একটু ঠান্ডা শীতল করার জন্য। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি, দেখি কোনো স্মৃতিচিহ্ন আছে কিনা অভয় তালুকদারের। এই যে একটি ভগ্নাবশেষ দেখা যাচ্ছে পাকা। অভয় তালুকদারের বাড়ির সম্ভবত এটি একটি বাড়ির যেতটুকু চিহ্ন আছে ভগ্নাবশেষ। আর কিছু এই স্মৃতিচিহ্নটুকু এখন অবশিষ্ট রয়েছে তালুকদার বাড়িতে। একটু এসে ইট, শত বর্ষের প্রাচীন ইট, ইটের ধ্বংসস্তূপ হয়তো ভেঙে ফেলা হয়েছে আজ থেকে অনেক বছর পূর্বে। আমরা এবার খানবাড়িতে যাব। এই খানবাড়ির নামেই মাওয়া খানবাড়ি স্টেশনের নামকরণ হয়েছে। একটি চমৎকার ইটের সুশোভিত রাস্তা। আমরা সেই রাস্তা ধরেই খানবাড়ির দিকে গন্তব্য। এটি খানবাড়ির সামনের অংশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই বাড়ি থেকে ইয়ং কমান্ডার হামিদুল্লাহ খান, উনি একটা সেক্টর কমান্ডার ছিলেন, এবং তার ভাই আতিকুল্লাহ খান মাসুদ, যিনি গ্লোব প্রকাশনা এবং জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন।
বাড়িতে মানুষের আনাগোনা খুব কম মনে হচ্ছে। তথ্য জানার জন্য কাউকে পেলাম না। তবু বেশ কিছু সময় আমরা এই বাড়িতে ঘুরে কাটালাম। এই খান পরিবারটি টঙ্গিবাড়ি ব্যাসনাল থেকে আজ থেকে প্রায় 200 বছর পূর্বে এখানে এসে বসত গড়ে তোলেন। এই বিশাল দিঘি রয়েছে খানবাড়ির সামনে, মসজিদ, চমৎকার রাস্তা মেদিনী মণ্ডলের এই পাশ থেকে ঈদগাহ, খান সাহেবের বাড়ির লাল ঈদগাহ। আমরা মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। ইচ্ছে আমাদের এই মসজিদে জোহরের নামাজ আদায় করব। মসজিদটি প্রায় 115 থেকে 20 বছর পূর্বের বা তারও অধিক হতে পারে। কারণ মুসলমানরা যখনই কোথাও তাদের বসত গড়ে তোলেন সেখানে কিন্তু নামাজের ব্যবস্থা করেন। কিন্তু আমরা এখানে স্থাপিত সাল 1925 দেখছি, সেই হিসেবে 100 বছর মসজিদের বয়স। কিন্তু এই মসজিদটি তারও অনেক পূর্বে স্থাপিত হয়েছে। আমরা খানবাড়ির বা খান পরিবারের বৃত্তান্ত জানার জন্য তাদের অন্দরমহলে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। সবাই ভাষা তথ্য দিলেন, খুব বেশি তথ্য আমরা পেলাম না। তবে মোহাম্মদ আজিম খান এখানে যে প্রথম বসতি গড়ে তুলেছেন তা নিশ্চিত হওয়া গেল তাদের থেকে তথ্য জেনে। এই আজিম খানই টঙ্গিবাড়ি ব্যাসনাল থেকে এখানে এসে বসত করে তোলেন। মসজিদটির ভেতরের অংশ, শতবর্ষের প্রাচীন মসজিদগুলোতে নামাজ পড়তে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। সে সময় এই বিক্রমপুরে বেশ কয়েকটি মসজিদ ছিল, আর বৃহত্তর বিক্রমপুরের অংশ বিবেচনা করলে এর সংখ্যা আরও বাড়বে। পুকুরের ঘাটলা, এখন মসজিদগুলোতে পুকুর বা ঘাটলা নাই বললেই চলে। কে এম আমিনুল ইসলামকে এটি মক্কা থেকে উপহার দিয়েছিলেন সৌদি সরকার থেকে, সেটি হুজুর দেখালেন আমাদেরকে। এটি একটি পারিবারিক সংগ্রহশালা। এই পরিবারে যারা বিখ্যাত ছিলেন তাদের আলোকচিত্র এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। কৃতি সন্তানগণ খান পরিবারের, কিন্তু তাদের ছবির নিচে নাম দেওয়া নেই। যদি ছবির নিচে নামগুলো দেওয়া থাকতো তাহলে তাদের পরিচয় আমরা সহজে জানতে পারতাম। খান সাহেবের বাড়ির 6 জন বীর সন্তান যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই যে মিলন খান রামপুরার কমিশনার ছিলেন। তারপরে ওই যে শ্রীনগরের কলেজের প্রিন্সিপাল ছিল বাবুল। এই নিচেটা আর ওইটা রামনাথ ওনার ভাতি যায়। মসজিদের ইমাম এবং এই খান পরিবারের এক সন্তান আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সংগ্রহশালা এবং বাড়ির কয়েকজনের সাথে কথা বলার সুযোগ করে দিলেন। কত বড় বাড়ি! জান 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 না একটি পুরনো বাড়ি, পুরনো ঘর, এগুলো কিন্তু বিক্রমপুরের ঐতিহ্য।
র্যাপ ক্যাম্প। আমরা মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী স্কুলে চলে আসলাম। হিজল গাছ, পাশেই মেদিনী মণ্ডল গার্লস কলেজ। মেদিনী মণ্ডল গ্রামটি এখনও খুব চমৎকার, এটি গ্রাম্য পরিবেশ বজায় রয়েছে, অথচ এই গ্রামের পাশ দিয়েই ঢাকা-মা হাইওয়ে চলে গেছে, খুব ব্যস্ত। এই যে মেদিনী মণ্ডল গার্লস কলেজ, এই কলেজটির একাডেমিক কার্যক্রম স্থবির অবস্থায় রয়েছে। লোহজংয়ের মানুষের উচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আমরা টিকিয়ে রাখার জন্য মিলনের এগিয়ে নানা আসা। বাড়ি। আমরা যাচ্ছি সারেংবাড়ি। এই সারেংবাড়িতেই কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন জন্মগ্রহণ করেন এবং এখান থেকেই তার পরিবেশ শৈশবের প্রথম স্তর মেদিনী মণ্ডল কাটান। ঐতিহাসিক এই বাড়ি থেকেই তিনি গ্রাম। কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। বাড়ির পাশেই হিজল গাছ, এটি বিক্রমপুরের ঐতিহ্য যে এবং সৌন্দর্য। ইমদাদুল হক মিলনের নানা বাড়ি যাচ্ছি আমরা, বিক্রমপুরের ঐতিহ্য। আমরা এখন প্রবেশ করছি সারেংবাড়িতে। সারেংবাড়ির পুকুর, মূলত এই বিটিতেই ইমদাদুল হক মিলনের ঘর ছিল। এখানেই এই বাড়িতে যারা এখন বসবাস করেন তারা ইমদাদুল হক মিলনের আত্মীয় পরিজন। তাদের কাছ থেকে জানতে পারলাম ইমদাদুল হক মিলন কাছেই জায়গা কিনে বাড়ি করেছেন। আপনার কি কোন ঘরটা কইছিল? এই জায়গায়। আপনার নাম কি? মাহমুদুর বেগম। আর ইমদাদুল হক মিলন আপনার বাইক না? হ্যাঁ। ঠিক আছে। আমরা ওনার সাথে কথা বললাম, উনি ইমদাদুল হক মিলনের আত্মীয়। মূলত উনিই মিলনের গড় কোথায় ছিলেন বা কোথায় ছিল সেটি শনাক্ত করে দেখালেন আমাদেরকে। এবার তো এই জায়গাতে বিদায় নেওয়ার পালা। ছিল। সবাই ভালো থাকুন। আমরা আপাতত এখান থেকে বিদায় নিয়ে ভাগ্যকুলের দিকে যাত্রা করলাম। ভাগ্যকুল বাজারের ব্যস্ততম রাস্তা, এখান থেকে বালাসুর ঘুরব। বালাসুর হয়েই আমরা আজকের ভ্রমণ এখানে সমাপ্ত করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।